একটা কথা আজ আপনাকে বলবো, যে কথা হয়তো কেউ কোনোদিন এভাবে বলেনি। একজন নারী যার বয়স ৩০ পেরিয়েছে, ৪০ ছুঁয়েছে, ৫০-এ পা রেখেছে, কিংবা ৬০-৭০-এর কোঠায় দাঁড়িয়ে আছেন, তিনি কি সত্যিই মনের কথা মুখে বলেন? না, বলেন না, কখনো বলেননি, হয়তো কোনোদিন বলবেনও না। কিন্তু তার চোখের কোণে, হাতের নড়াচড়ায়, নীরবতার গভীরতায়, কণ্ঠস্বরের ওঠানামায় একটা পুরো ভাষা লুকিয়ে থাকে, একটা নিঃশব্দ ভাষা, যে ভাষা পড়তে পারলে আপনি বুঝবেন তার হৃদয়ে কি চলছে, তার মনের গভীরে কি ঝড় উঠছে, কি চাওয়া তিনি গিলে ফেলছেন প্রতিদিন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ঠিক ২৯টি গোপন ইশারার কথা, যেগুলো একজন পরিণত বয়সের নারী প্রতিনিয়ত দেন, কিন্তু ৯৫% মানুষ, হ্যাঁ ৯৫%, এগুলো ধরতেই পারেন না, বুঝতেই পারেন না। আর না বোঝার ফলে সম্পর্কে তৈরি হয় দূরত্ব, ভুল বোঝাবুঝি, একাকিত্ব আর চাপা কষ্ট। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চোখ খুলে দেবে। আপনি বুঝতে পারবেন আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার জীবন সঙ্গিনী কত কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, হঠাৎ করে নীরব হয়ে যাওয়া। প্রথম ইশারাটি হলো সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে উপেক্ষিত। একজন নারী যখন হঠাৎ করে চুপ হয়ে যান, কথা বলা বন্ধ করে দেন, আলাপচারিতায় অংশ নেন না, জিজ্ঞেস করলে বলেন কিছু হয়নি, তখন আসলে অনেক কিছু হয়ে গেছে। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল উইথড্রল, আবেগের প্রত্যাহার। এটা ঘটে তখন যখন একজন মানুষ বারবার তার অনুভূতি প্রকাশ করে কোনো সাড়া পাননি, বারবার বলেছেন কেউ শোনেনি, বারবার ইশারা দিয়েছেন কেউ বোঝেনি। তখন মন একটা সিদ্ধান্ত নেয়, আর বলবো না, চুপ থাকবো। কিন্তু এই চুপ থাকাটাই আসলে সবচেয়ে জোরে চিৎকার। এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে অভিমান, ক্ষোভ, হতাশা আর প্রচণ্ড একাকিত্ব। বিশেষ করে ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এই নীরবতা আরও গভীর, কারণ তারা জীবনে অনেক কিছু দেখেছেন, সহ্য করেছেন, গিলে ফেলেছেন। তারা জানেন বললেও লাভ নেই, তাই চুপ হয়ে যান। কিন্তু চুপ থাকা মানে সব ঠিক আছে, এটা ভাবলে আপনি সবচেয়ে বড় ভুলটি করছেন। যখন দেখবেন তিনি হঠাৎ করে চুপ, তখন বুঝবেন তার ভেতরে একটা ঝড় চলছে। সেই ঝড়ের কাছে যান, জিজ্ঞেস করুন নরম গলায়, কি হয়েছে আমাকে বলো। এই একটি বাক্য হয়তো তার বহু দিনের জমে থাকা কষ্ট গলিয়ে দিতে পারে। পয়েন্ট ২, অন্যের যত্ন নেওয়ার আড়ালে নিজের যত্ন চাওয়া। দ্বিতীয় ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম অথচ অত্যন্ত গভীর। একজন পরিণত বয়সের নারী যখন আপনার জন্য অতিরিক্ত যত্ন নিতে শুরু করেন, খাবার বানিয়ে দেন, জামা কাপড় গুছিয়ে দেন, আপনি অসুস্থ হলে রাত জেগে পাশে বসে থাকেন, তখন অনেকেই ভাবেন এটা তো তার স্বভাব, এটা তো তিনি সবসময়ই করেন। কিন্তু মনোবিজ্ঞান বলে অন্য কথা। মনোবিজ্ঞান বলে একজন মানুষ যখন অন্যের প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠেন, তখন অনেক সময় তিনি আসলে নিজেও সেই যত্নটা ফিরে পেতে চান। এটাকে বলে প্রজেক্টেড কেয়ার, অর্থাৎ তিনি আপনাকে যেভাবে আগলে রাখেন ঠিক সেভাবে তিনিও চান কেউ তাকে একটু আগলে রাখুক। কিন্তু তিনি কি মুখ ফুটে বলবেন আমার যত্ন নাও? না, কখনো বলবেন না, কারণ সমাজ তাকে শিখিয়েছে দেওয়াই নারীর ধর্ম, চাওয়াটা স্বার্থপরতা। এই ধারণাটি কতটা ভুল, কতটা নিষ্ঠুর সেটা একটু ভাবুন। একজন মানুষ সারা জীবন দিয়ে গেলেন, কিন্তু কেউ তাকে জিজ্ঞেস করল না তুমি কেমন আছো। এটা কি সুবিচার? তাই যখন দেখবেন তিনি আপনার জন্য অতিরিক্ত কিছু করছেন, থামুন, ভালো করে দেখুন। হয়তো তিনি আপনাকে বলছেন আমিও একটু ভালোবাসা চাই, আমিও একটু যত্ন চাই, শুধু মুখে বলতে পারছেন না। পয়েন্ট ৪, ছোট ছোট বিষয়ে অভিযোগ করা। চতুর্থ ইশারাটি প্রায় প্রতিটি ঘরে, প্রতিটি সম্পর্কে দেখা যায়। তুমি তোয়ালেটা ভেজা রেখে দিলে কেন? দরজাটা বন্ধ করো না কেন? ফোনে এত সময় কাটাও কেন? এইসব ছোটোখাটো অভিযোগ শুনে বেশিরভাগ পুরুষ বিরক্ত হন, ভাবেন সারাদিন শুধু ঘ্যান ঘ্যান, এসব নিয়ে কথা বলার কি আছে। কিন্তু মনোবিজ্ঞান বলে এই ছোট অভিযোগগুলো আসলে বড় অভিযোগের ছদ্মবেশ। এটাকে বলে ডিসপ্লেসড কমপ্লেন্ট, অর্থাৎ তিনি আসলে তোয়ালে বা দরজা নিয়ে বিরক্ত নন। তিনি বিরক্ত এই কারণে যে আপনি তাকে গুরুত্ব দেন না, তার কথা শোনেন না, তার অনুভূতিকে মূল্য দেন না। কিন্তু এই বড় কথাটি তিনি সরাসরি বলতে পারেন না, কারণ বললে তাকে আবেগী, অতিরিক্ত, ঝামেলা করা মানুষ বলা হবে। তাই তিনি ছোট ছোট বিষয়ে অভিযোগ করেন, যাতে অন্তত কিছুটা হলেও তার ভেতরের ক্ষোভ বেরিয়ে আসে। পরের বার যখন তিনি ছোট কোনো বিষয়ে অভিযোগ করবেন, বিরক্ত হবেন না,
একটু ভাবুন, এই অভিযোগের পেছনে কি বড় কোনো কষ্ট লুকিয়ে আছে? হয়তো আছে। হয়তো তিনি আপনাকে বলতে চাইছেন, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। পয়েন্ট 5, দীর্ঘশ্বাস ফেলা। পঞ্চম ইশারাটি এতটাই সাধারণ যে কেউ এটাকে ইশারা বলেই মনে করেন না। একজন পরিণত বয়সের নারী যখন কাজ করতে করতে হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলেন, জানালার দিকে তাকিয়ে থাকেন আর শ্বাস ছাড়েন, কিংবা রাতে শোয়ার আগে গভীর একটা নিঃশ্বাস ফেলেন, তখন বেশিরভাগ মানুষ কিছুই লক্ষ্য করেন না, অথবা লক্ষ্য করলেও ভাবেন ক্লান্ত হয়ে গেছেন বুঝি। কিন্তু মনোবিজ্ঞান বলে দীর্ঘশ্বাস হল মনের চাপ বাইরে ছাড়ার একটি অচেতন প্রক্রিয়া। যখন মনের ভেতরে অনেক কিছু জমে যায়, কষ্ট, হতাশা, অপূর্ণতা, একাকিত্ব, তখন শরীর নিজে থেকেই একটা দীর্ঘশ্বাসের মাধ্যমে সেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করে। একজন পরিণত বয়সের নারী যখন দীর্ঘশ্বাস ফেলেন, তখন হয়তো তিনি ভাবছেন তার জীবনটা কোথায় এসে থেমে গেছে, হয়তো ভাবছেন তার স্বপ্নগুলো কবে মরে গেছে, হয়তো ভাবছেন তাকে কেউ বোঝে না। এই দীর্ঘশ্বাস শুধু বাতাস নয়, এটা একটা গল্প, একটা অব্যক্ত গল্প। যদি আপনি সেই দীর্ঘশ্বাসটুকু শুনতে পান, তাহলে আপনি তার মনের দরজা খুলে ফেলতে পারবেন। পয়েন্ট 6, আমি ঠিক আছি, এই কথাটি বারবার বলা। ষষ্ঠ ইশারাটি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা বাক্যগুলোর একটি দিয়ে তৈরি। আমি ঠিক আছি। এই 3টি শব্দ যখন একজন নারী বারবার বলেন, বিশেষ করে যখন তার চোখে একটু জল চিকচিক করে, গলার স্বর একটু কাঁপে বা মুখে একটা জোর করে হাসি ফুটিয়ে তোলেন, তখন বুঝবেন তিনি মোটেও ঠিক নেই। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল মাস্কিং, অর্থাৎ নিজের আসল অবস্থা লুকিয়ে রাখা। এটা করেন কেন? কারণ তিনি বোঝা হতে চান না, কারণ তিনি জানেন তার কষ্টের কথা বললে কেউ হয়তো গুরুত্ব দেবে না, কিংবা বলবে এত কিসের কষ্ট, সবারই তো কষ্ট আছে। এই ভয়ে, এই অভিজ্ঞতায় তিনি মুখে বলেন ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। বিশেষ করে 40 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি, কারণ তারা সারা জীবন অন্যের জন্য ত্যাগ করেছেন, নিজের কথা বলার সুযোগই পাননি, আর যখন পেয়েছেন তখন কেউ শোনেও নি, তাই এখন আর বলেন না, শুধু বলেন আমি ঠিক আছি। এই বাক্যটি যখন শুনবেন বিশ্বাস করবেন না, ভেতরে ঢুকুন, আলতো করে জিজ্ঞেস করুন, সত্যি করে বলো কেমন আছো? এই একটি প্রশ্ন হয়তো তার বহু দিনের নীরবতা ভাঙবে। পয়েন্ট 7, হঠাৎ করে সাজগোজ করা বা না করা। সপ্তম ইশারাটি অনেকেই বাইরের বিষয় মনে করেন, কিন্তু এটি আসলে মনের আয়না। একজন নারী যখন হঠাৎ করে সাজতে শুরু করেন, নতুন শাড়ি পরেন, চুল ঠিক করেন, আয়নায় নিজেকে দেখেন, তখন হয়তো তিনি নিজেকে আবার খুঁজে পেতে চাইছেন। হয়তো তিনি চাইছেন কেউ তাকে দেখুক, কেউ বলুক আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আবার উল্টো দিকে যখন একজন নারী যিনি আগে সাজতে ভালোবাসতেন, তিনি হঠাৎ সাজগোজ একেবারে বন্ধ করে দেন, তখন বুঝবেন তিনি হতাশায় ডুবে গেছেন। তিনি নিজেকে অবহেলা করছেন, কারণ তার মনে হচ্ছে সাজলে কি হবে, দেখার তো কেউ নেই, মূল্য দেওয়ার তো কেউ নেই। মনোবিজ্ঞানে বলা হয় আত্মযত্নের পরিবর্তন মানসিক অবস্থার সরাসরি প্রতিফলন। একজন মানুষ যখন নিজের যত্ন নেওয়া বন্ধ করেন, তখন সেটা বিষণ্ণতার একটি লক্ষণ হতে পারে। আবার হঠাৎ সাজগোজ শুরু করাটা হতে পারে মনোযোগ আকর্ষণের একটি প্রচেষ্টা। দুটোই ইশারা, দুটোই গুরুত্বপূর্ণ, দুটোই বলছে আমাকে দেখো, আমাকে লক্ষ্য করো। পয়েন্ট 8, রাতে ঘুম না হওয়া বা দেরিতে ঘুমানো। অষ্টম ইশারাটি রাতের অন্ধকারে লুকিয়ে থাকে। একজন নারী যখন রাতের পর রাত জেগে থাকেন, বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকেন, ফোন ঘাঁটেন উদ্দেশ্যহীনভাবে, কিংবা রান্নাঘরে গিয়ে একা একা বসে থাকেন, তখন বুঝবেন তার মনে কিছু একটা চলছে যা তাকে ঘুমাতে দিচ্ছে না। মনোবিজ্ঞান বলে অনিদ্রা প্রায় মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অব্যক্ত আবেগের ফলাফল। যখন মনের মধ্যে অনেক অসমাপ্ত কথোপকথন চলতে থাকে, যেসব কথা তিনি দিনের বেলায় বলতে পারেননি, সেগুলো রাতে মাথার মধ্যে ঘুরতে থাকে, ঘুম আসে না। বিশেষ করে মধ্যবয়সী এবং বয়স্ক নারীদের ক্ষেত্রে এই অনিদ্রা শুধু শারীরিক নয়, মানসিক কারণেও হয়। সন্তানদের চিন্তা, সংসারের ভার, নিজের স্বাস্থ্য, সম্পর্কের শূন্যতা, এসব ভাবনা রাতের বেলায় আরও তীব্র হয়ে ওঠে। যদি দেখেন তিনি রাতে ঘুমাতে পারছেন না, শুধু ঘুমের ওষুধ খাও বলে দায় সারবেন না। জিজ্ঞেস করুন কিসের চিন্তা করছো? হয়তো তিনি বলবেন কিছু না, কিন্তু আপনার জিজ্ঞেস করাটাই তার কাছে অনেক বড় একটা সান্ত্বনা হবে। পয়েন্ট 9, অন্যের সুখী সম্পর্ক দেখে চুপ হয়ে যাওয়া।
নবম ইশারাটি অত্যন্ত কষ্টদায়ক অথচ অত্যন্ত বাস্তব। কোনো অনুষ্ঠানে কিংবা টেলিভিশনে কিংবা পাশের বাড়িতে যখন একজন দম্পতিকে একসাথে হাসতে দেখা যায়, হাত ধরে হাঁটতে দেখা যায়, পরস্পরের প্রতি যত্নশীল হতে দেখা যায়, তখন যদি আপনি লক্ষ্য করেন তিনি হঠাৎ চুপ হয়ে গেছেন, চোখ ফিরিয়ে নিয়েছেন কিংবা বিষয়টা এড়িয়ে গেছেন, তাহলে বুঝবেন তার মনে একটা তুলনা চলছে। তিনি ভাবছেন, আমার জীবনে এই ভালোবাসাটুকু কেন নেই? আমার স্বামী, আমার সঙ্গী কেন আমাকে এভাবে ভালোবাসেন না? আমিও কি এই সুখটুকু পেতে পারতাম? এই তুলনা তিনি মুখে বলেন না, বলতে পারেন না, কারণ বললে তাকে ঈর্ষাকাতর ভাবা হবে, তাই তিনি চুপ করে যান, কিন্তু ভেতরে ভেতরে একটা টুকরো টুকরো কষ্ট জমতে থাকে। এটা ঈর্ষা নয়, এটা একজন মানুষের ভালোবাসা পাওয়ার স্বাভাবিক চাওয়া। বয়স যত বেশি হোক, ভালোবাসার প্রয়োজন কমে যায় না, বরং বাড়ে। বয়সের সাথে সাথে মানুষ আরও বেশি সঙ্গ চায়, আরও বেশি স্নেহ চায়, আরও বেশি অনুভূতি চায়। পয়েন্ট 10, তোমার যা ভালো লাগে তাই করো, এই কথাটি বলা। দশম ইশারাটি শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু এটি একটি আত্মসমর্পণের বাক্য। যখন একজন নারী বলেন, তোমার যা ভালো লাগে তাই করো, তুমি যা চাও তাই হবে, আমার মতের দরকার নেই, তখন বেশিরভাগ পুরুষ ভাবেন তিনি সম্মতি দিচ্ছেন, তিনি রাজি আছেন। কিন্তু না, তিনি রাজি নন, তিনি আসলে হাল ছেড়ে দিচ্ছেন। তিনি বলতে চাইছেন, আমার কথার তো কোনো মূল্য নেই, তাহলে বলে কি লাভ? এটা সম্মতি নয়, এটা পরাজয়ের ঘোষণা। এটা একজন নারীর এই বোধ যে তার মতামত কেউ শুনতে চায় না, তার ইচ্ছার কোনো গুরুত্ব নেই। মনোবিজ্ঞানে একে বলে লার্নড হেল্পলেসনেস, শেখা অসহায়ত্ব। যখন একজন মানুষ বারবার অনুভব করেন যে তার কোনো নিয়ন্ত্রণ নেই পরিস্থিতির উপর, তখন তিনি চেষ্টা করাই ছেড়ে দেন। তিনি বলেন, যা হয় হোক। এই বাক্যটি যখন শুনবেন, আত্মতুষ্টিতে ভুগবেন না, বরং থামুন, তাকে জিজ্ঞেস করুন, তোমার কি মনে হয়, তোমার কি ইচ্ছা? তাকে অনুভব করান যে তার মতামত গুরুত্বপূর্ণ, তার ইচ্ছার মূল্য আছে। পয়েন্ট 11, ধর্মীয় কাজে বেশি মনোযোগী হয়ে ওঠা। একাদশ ইশারাটি অত্যন্ত গভীর এবং সংবেদনশীল। একজন পরিণত বয়সের নারী যখন হঠাৎ করে অনেক বেশি নামাজ পড়তে শুরু করেন, কোরআন তিলাওয়াত বাড়িয়ে দেন, দোয়া দুরুদে বেশি সময় কাটান কিংবা ধর্মীয় আলোচনা শুনতে থাকেন ঘন্টার পর ঘন্টা, তখন অনেকেই ভাবেন এটা ভালো কথা, বয়স হচ্ছে তাই আল্লাহমুখী হচ্ছেন। হ্যাঁ, এটা ভালো কথা, কিন্তু অনেক সময় এর পেছনে আরেকটা কারণ থাকে, একটা গভীর কারণ। সেটা হলো দুনিয়ায় তার কেউ নেই যার কাছে মন খুলতে পারেন, তাই তিনি আল্লাহর কাছে মন খুলছেন। মানুষের কাছে যখন মানুষ পায় না, তখন সে স্রষ্টার কাছে ফিরে যায়। এটা দুর্বলতা নয়, এটা সর্বশেষ আশ্রয়। যদি দেখেন তিনি আগের চেয়ে অনেক বেশি ইবাদতে মনোযোগ দিচ্ছেন, শুধু ভালো কাজ করছে বলে উদাসীন থাকবেন না। ভাবুন, হয়তো তিনি একা, হয়তো তার কষ্টের কথা বলার কেউ নেই, হয়তো তিনি সেজদায় গিয়ে কাঁদেন যে কান্না কেউ দেখে না, কেউ শোনে না। তার পাশে দাঁড়ান, তাকে জানান, তোমার আল্লাহ আছেন আর আমিও আছি। পয়েন্ট 12, খাবারে অরুচি বা অতিরিক্ত খাওয়া। দ্বাদশ ইশারাটি শরীরের ভাষায় প্রকাশ পায়। একজন নারী যখন হঠাৎ করে খাওয়া কমিয়ে দেন, ক্ষুধা নেই, খেতে ইচ্ছে করে না, তোমরা খাও, আমার দরকার নেই, তখন বুঝবেন তার মনে কিছু একটা চলছে যা তার শরীরকেও প্রভাবিত করছে। আবার অনেক নারী আবেগের চাপে অতিরিক্ত খেতে শুরু করেন, এটাকে বলে ইমোশনাল ইটিং, মনের শূন্যতা পূরণের চেষ্টা খাবার দিয়ে। মিষ্টি, চকলেট, ভাজা পোড়া এসব দিয়ে ক্ষণিকের জন্য ভালো লাগা তৈরি করার চেষ্টা। মনোবিজ্ঞান বলে খাদ্যাভ্যাসের পরিবর্তন মানসিক অবস্থার সরাসরি সূচক। বিষণ্ণতায় খাবারে অরুচি হয়, আবার উদ্বেগে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা দেয়। যদি দেখেন তার খাওয়ার ধরন হঠাৎ বদলে গেছে, উপেক্ষা করবেন না। এটা শুধু শারীরিক নয়, মানসিকও। তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। পয়েন্ট 13, সন্তানদের প্রতি অতিরিক্ত আঁকড়ে ধরা। ত্রয়োদশ ইশারাটি মাতৃত্বের গভীরে লুকিয়ে থাকে। একজন মা যখন হঠাৎ সন্তানদের প্রতি অতিরিক্ত আঁকড়ে ধরেন, বারবার ফোন করেন, বারবার খোঁজ নেন, ছোট ছোট বিষয়ে চিন্তিত হয়ে পড়েন, তখন অনেকেই বিরক্ত হন। সন্তানেরা বলেন, মা এত চিন্তা করো না, আমি বড় হয়ে গেছি। কিন্তু একটু ভাবুন, তিনি কেন এত আঁকড়ে ধরছেন?
মনোবিজ্ঞান বলে, যখন একজন নারীর জীবনে সঙ্গীর সঙ্গে আবেগের সংযোগ কমে যায়, বন্ধু-বান্ধব দূরে সরে যায়, নিজের পরিচয় শুধু কারো মা, কারো স্ত্রী হয়ে যায়, তখন তিনি সন্তানদের মধ্যে নিজের অস্তিত্ব খোঁজেন। সন্তানেরাই তখন তার একমাত্র ভালোবাসার উৎস হয়। সন্তানদের প্রতি অতিরিক্ত আঁকড়ে ধরা আসলে তার একাকিত্বের প্রকাশ। তিনি ভয় পান সন্তানেরাও যদি দূরে চলে যায় তাহলে তার আর কেউ থাকবে না। এই ভয়টুকু বুঝুন, এই আঁকড়ে ধরাকে ঝামেলা ভাববেন না। এটা একজন মায়ের নিঃশব্দ কান্না, আমাকে একা রেখো না। পয়েন্ট 14, হঠাৎ করে কোনো শখ বা কাজে মনোযোগ দেওয়া। চতুর্দশ ইশারাটি বাইরে থেকে ইতিবাচক মনে হলেও ভেতরে একটা বিচ্ছিন্নতার গন্ধ থাকে। একজন নারী যখন হঠাৎ করে বাগান করতে শুরু করেন, সেলাই শিখতে চান, রান্নার নতুন রেসিপি ট্রাই করেন কিংবা কোনো গান শিখতে চান, তখন বাইরে থেকে মনে হয় তিনি সুখী, তিনি নিজের সময় কাটাচ্ছেন। কিন্তু অনেক সময় এটা আসলে একটা পলায়ন, নিজের কষ্ট থেকে, একাকিত্ব থেকে, সম্পর্কের শূন্যতা থেকে পালানোর চেষ্টা। মনোবিজ্ঞানে এটাকে বলে সাবলিমেশন, মনের চাপকে ইতিবাচক কাজের মাধ্যমে রূপান্তরিত করা। এটা খারাপ জিনিস নয়, কিন্তু এর পেছনের কারণটা বোঝা জরুরি। তিনি কি সত্যিই আনন্দ পাচ্ছেন, নাকি নিজেকে ব্যস্ত রাখছেন যাতে কষ্টের কথা ভাবতে না হয়? যদি বুঝতে পারেন তাহলে তাকে জিজ্ঞেস করুন, তুমি কি সুখী? এই একটি প্রশ্ন হয়তো অনেক কিছু বদলে দিতে পারে। পয়েন্ট 15, স্পর্শ এড়িয়ে চলা বা স্পর্শের জন্য কাঙাল হওয়া। পঞ্চদশ ইশারাটি শরীর ও মনের সেতু বন্ধনে দাঁড়িয়ে আছে। একজন নারী যখন হঠাৎ করে স্পর্শ এড়িয়ে চলতে শুরু করেন, হাত সরিয়ে নেন, কাছে আসতে চান না, শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা দেখান, তখন বেশিরভাগ সময় ভাবা হয় তিনি শারীরিকভাবে অসুস্থ বা ক্লান্ত। কিন্তু মনোবিজ্ঞান বলে স্পর্শ এড়ানো প্রায়ই আবেগের বিচ্ছিন্নতার লক্ষণ। যখন একজন নারী মানসিকভাবে আঘাত পান, অবহেলা, অসম্মান, অযত্ন, তখন তার শরীরও প্রতিবাদ করে। তিনি স্পর্শ চান না, কারণ স্পর্শ তখন আর ভালোবাসা মনে হয় না, দায়িত্ব মনে হয়। আবার উল্টো দিকে অনেক নারী স্পর্শের জন্য কাঙাল হয়ে থাকেন। একটু হাত ধরুক কেউ, একটু মাথায় হাত বুলিয়ে দিক, একটু জড়িয়ে ধরুক, এই চাওয়া তাদের মনের গভীরে পুষে রাখেন, কিন্তু মুখে বলতে পারেন না। কারণ বয়সের সঙ্গে সঙ্গে সমাজ ধরে নেয় যে এই বয়সে আর এসবের কী দরকার। কিন্তু স্নেহ, স্পর্শ, উষ্ণতা এগুলোর প্রয়োজন কোনো বয়সে কমে যায় না। শরীর বুড়ো হয়, মন বুড়ো হয় না। মনের চাহিদা থেকে যায়, শুধু প্রকাশের পথ বন্ধ হয়ে যায়। পয়েন্ট 16, নিজের স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখা। ষোড়শ ইশারাটি অত্যন্ত বেদনাদায়ক। একজন পরিণত বয়সী নারী যখন শারীরিক সমস্যায় ভোগেন, মাথা ব্যথা, হাঁটুর ব্যথা, বুকে ব্যথা, ঘুমের সমস্যা, কিন্তু কাউকে বলেন না, বলেন এমনি একটু ব্যথা ঠিক হয়ে যাবে, ডাক্তারের কাছে যেতে চান না, ওষুধ খেতে চান না। কেন? কারণ তিনি চান না কেউ তাকে নিয়ে ঝামেলায় পড়ুক, তিনি চান না সন্তানরা চিন্তিত হোক, তিনি চান না স্বামী বা পরিবারের ওপর বোঝা হন। এই আত্মত্যাগটা দেখতে মহৎ, কিন্তু আসলে এটা আত্মনিপীড়ন, নিজেকে গুরুত্ব না দেওয়ার একটি ভয়ঙ্কর অভ্যাস, যা বছরের পর বছর ধরে সমাজ আর পরিবার তাকে শিখিয়েছে যে নিজের কথা ভাবা মানে স্বার্থপরতা। এই ভুল ধারণা ভাঙুন, তার স্বাস্থ্যের খোঁজ নিন, জোর করে হলেও ডাক্তারের কাছে নিয়ে যান, বলুন তোমার শরীর ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। পয়েন্ট 17, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা। সপ্তদশ ইশারাটি একটি চিত্র, একটি হৃদয় বিদারক চিত্র। একজন নারী জানালার পাশে দাঁড়িয়ে বা বসে বাইরে তাকিয়ে আছেন। চোখ কিছু দেখছে, কিন্তু মন অন্য কোথাও। হয়তো পাখি দেখছেন, হয়তো পথচারী দেখছেন, হয়তো কিছুই দেখছেন না, শুধু তাকিয়ে আছেন। এই তাকিয়ে থাকাটা শুধু চোখের কাজ নয়, এটা মনের যাত্রা। মনোবিজ্ঞানে এটাকে বলে মাইন্ড ওয়ান্ডারিং, মনের ঘুরে বেড়ানো। তিনি হয়তো ভাবছেন অতীতের কথা, হয়তো ভাবছেন ভবিষ্যতের কথা, হয়তো ভাবছেন আমার জীবনটা কি হতে পারত আর কি হয়ে গেছে। বিশেষ করে 50-60 বছর বয়সী নারীরা এটা বেশি করেন, কারণ জীবনের বেশিরভাগ পথ তারা পেরিয়ে এসেছেন। এখন পেছনে ফিরে তাকালে দেখেন অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, অনেক ইচ্ছা মরে গেছে, অনেক কথা অব্যক্ত রয়ে গেছে।
জানালা দিয়ে তাকিয়ে থাকাটা আসলে নিজের সঙ্গে নিজের কথোপকথন, আর এই কথোপকথনে তৃতীয় কেউ থাকে না, কারণ তৃতীয় কাউকে তিনি ঢুকতে দেন না কারণ ভেতরের কথাগুলো এতটাই ব্যক্তিগত, এতটাই গভীর যে সেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। পয়েন্ট 18, আমাকে নিয়ে তো কেউ ভাবে না, ঘুরিয়ে বলা। অষ্টাদশ ইশারাটি সরাসরি না হলেও এর বার্তা স্পষ্ট। আমি তো এই বাড়ির কাজের লোক, আমাকে শুধু দরকারের সময় মনে পড়ে, তোমরা তো আমাকে ছাড়া ভালোই থাকবে। এই বাক্যগুলো শুনলে কি মনে হয়? অভিযোগ, ঝগড়ার সূত্রপাত। বেশিরভাগ সময় এভাবেই ধরা হয়, কিন্তু আসলে এগুলো হলো একজন নারীর আত্মমূল্যায়নের সংকটের প্রকাশ। তিনি অনুভব করছেন যে তার মূল্য শুধু কাজে, তাকে মানুষ হিসেবে, নারী হিসেবে, ব্যক্তি হিসেবে কেউ মূল্য দেয় না। মনোবিজ্ঞানে এটাকে বলে ডিভ্যালুয়েশন পারসেপশন, নিজেকে অবমূল্যায়িত মনে করা। এটা ঘটে যখন দীর্ঘদিন ধরে কেউ তার প্রশংসা করেন না, কেউ তাকে ধন্যবাদ দেন না, কেউ তার ত্যাগকে স্বীকৃতি দেন না। পরের বার যখন তিনি এমন কিছু বলবেন, রাগ করবেন না, বরং তাকে বলুন, তুমি শুধু কাজের মানুষ নও, তুমি এই পরিবারের প্রাণ, তোমাকে ছাড়া কিছুই সম্ভব ছিল না। দেখবেন তার চোখ জলে ভরে যাবে, কারণ এই কথাটা তিনি শুনতে চেয়েছিলেন বহুদিন। আচ্ছা, পয়েন্ট 19, হঠাৎ করে কান্নায় ভেঙে পড়া। ঊনবিংশ ইশারাটি সবচেয়ে দৃশ্যমান, অথচ সবচেয়ে ভুল ব্যাখ্যা করা হয়। একজন নারী যখন কোনো কারণ ছাড়াই হঠাৎ কেঁদে ফেলেন, টেলিভিশনে একটা দৃশ্য দেখে, একটা গান শুনে, কিংবা রান্নাঘরে একা দাঁড়িয়ে, তখন বলা হয়, এত আবেগী হলে চলে, কিছু হয়নি, কাঁদছ কেন? কিন্তু এই কান্না কিছু না হওয়ার কান্না নয়, এটা অনেক কিছু জমে থাকার কান্না, বাঁধ ভাঙা কান্না, যেটা তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আটকে রেখেছিলেন। সেটা হঠাৎ একটা ছোট ট্রিগারে বেরিয়ে আসে। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল ওভারফ্লো। একটা পাত্রে যখন পানি জমতে জমতে একসময় উপচে পড়ে, ঠিক তেমনই মনেও আবেগ জমতে জমতে একসময় উপচে পড়ে। সেই উপচে পড়াটাই এই হঠাৎ কান্না। এই কান্নাকে অবহেলা করবেন না, উপহাস করবেন না। এই কান্নার কাছে যান, তাকে জড়িয়ে ধরুন। কোনো কথা বলার দরকার নেই, শুধু পাশে থাকুন, এটাই যথেষ্ট। পয়েন্ট 20, তোমার মতো আমি পারি না বলা। বিংশ ইশারাটি শুনতে বিনয়ের মতো, কিন্তু এটি আত্মবিশ্বাসের ক্ষয়ের লক্ষণ। তুমি তো অনেক বুদ্ধিমান, আমি তো কিছু পারি না, তুমি সব পারো, আমার দ্বারা কিছু হয় না। এই কথাগুলো যখন একজন নারী বলেন, তখন বেশিরভাগ মানুষ এটাকে হালকাভাবে নেন। কেউ কেউ আবার খুশি হন, হ্যাঁ আমি তো পারি। কিন্তু আসলে এটা একটা সাহায্যের চিৎকার। তিনি বলতে চাইছেন, আমার আত্মবিশ্বাস নেই, আমি নিজেকে ছোট মনে করি, আমাকে একটু সাহায্য দাও। বিশেষ করে যেসব নারী 30-40 বছর সংসার করেছেন, চাকরি করেননি, বাইরের জগতের সঙ্গে সংযোগ কম, তাদের মধ্যে এই আত্মবিশ্বাসহীনতা প্রকট হয়ে ওঠে। তারা মনে করেন তারা কিছুই পারেন না, অথচ তারা একটি পুরো পরিবার চালিয়েছেন, যা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তাকে বলুন, তুমি যা করেছ সেটা সবাই পারে না, তুমি শক্তিশালী, তুমি সক্ষম। এই স্বীকৃতিটুকু তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। আচ্ছা, পয়েন্ট 21, অন্যের ভালোবাসার গল্প শুনে আগ্রহী হওয়া। 21তম ইশারাটি সূক্ষ্ম কিন্তু অর্থবহ। একজন পরিণত বয়সের নারী যখন অন্যের প্রেমের গল্প, ভালোবাসার সিনেমা, রোমান্টিক উপন্যাস এসবে আগ্রহ দেখান, তখন অনেকেই মজা করে বলেন, এই বয়সে আবার এসব। কিন্তু ভাবুন একটু, তিনি কেন এসবে আগ্রহী? কারণ তার নিজের জীবনে এই ভালোবাসার অভাব আছে। অন্যের গল্পের মধ্যে তিনি নিজের অপূর্ণ ভালোবাসা খুঁজে পান। অন্যের সুখের মধ্যে তিনি সেই সুখটুকু অনুভব করার চেষ্টা করেন যেটুকু তার জীবনে নেই। এটা কোনো দোষ নয়, এটা মানুষের স্বাভাবিক চাহিদা। ভালোবাসা পাওয়ার, ভালোবাসায় ডুবে থাকার ইচ্ছা কোনো বয়সে মরে যায় না। শরীর দুর্বল হয়, কিন্তু হৃদয়ের তৃষ্ণা থেকে যায়। পয়েন্ট 22, নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা। 22তম ইশারাটি আত্মমূল্যায়নের ভয়ানক সংকটের প্রকাশ। আমি তো দেখতে আর আগের মতো নেই, আমার দিন শেষ, আমাকে দিয়ে আর কিছু হবে না। এই কথাগুলো যখন একজন নারী বারবার বলেন, তখন বুঝবেন তিনি নিজেকে প্রত্যাখ্যান করছেন, নিজের প্রতি বিশ্বাস হারাচ্ছেন। মনোবিজ্ঞানে এটাকে বলে নেগেটিভ সেলফ টক।
এটি দীর্ঘমেয়াদে বিষণ্ণতার দিকে নিয়ে যায়। যখন একজন মানুষ নিজের সম্পর্কে ক্রমাগত নেতিবাচক কথা বলতে থাকেন, তখন সেটা তার মস্তিষ্কে একটি বিশ্বাস হিসেবে গেঁথে যায়। তিনি সত্যিই মনে করতে শুরু করেন, আমি মূল্যহীন। এটা ভয়ঙ্কর, এটা থামাতে হবে। তাকে বলুন, তুমি সুন্দর, তুমি গুরুত্বপূর্ণ, তোমার মূল্য আছে, তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। পয়েন্ট 23, বারবার পরিষ্কার পরিচ্ছন্নতায় মনোযোগ দেওয়া। 23তম ইশারাটি দেখতে স্বাভাবিক, কিন্তু ভেতরে একটা গল্প আছে। একজন নারী যখন ঘর বারবার ঝাড়ু দেন, বারবার গোছান, বারবার পরিষ্কার করেন, এমনকি ঘর পরিষ্কার থাকলেও, তখন অনেকেই ভাবেন এটা তার অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। কিন্তু মনোবিজ্ঞান বলে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সময় নিয়ন্ত্রণের চাহিদার প্রকাশ। যখন জীবনের অনেক কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সম্পর্ক, সন্তান, স্বাস্থ্য, তখন তিনি অন্তত ঘরটা নিয়ন্ত্রণ করতে চান। ঘরটা গোছানো রাখলে তার মনে একটা ছোট শান্তি আসে, অন্তত এটুকু আমার হাতে আছে। এটা একটি কোপিং মেকানিজম, মনের চাপ সামলানোর পদ্ধতি। ঘর পরিষ্কার করা তার মনের অশান্তি কমানোর একটি উপায়। পয়েন্ট 24, পোশাক বা রং পছন্দে পরিবর্তন। 24তম ইশারাটি রঙের ভাষায় কথা বলে। একজন নারী যিনি আগে রঙিন পোশাক পরতে ভালোবাসতেন, লাল, হলুদ, সবুজ, হঠাৎ করে কালো, ধূসর, গাঢ় রঙের পোশাক পরতে শুরু করলেন। অথবা যিনি সবসময় সাদামাটা পোশাক পরতেন, তিনি হঠাৎ উজ্জ্বল রং বেছে নিলেন। মনোবিজ্ঞান বলে রঙের পছন্দ মানসিক অবস্থার প্রতিফলন। গাঢ় রং অনেক সময় বিষণ্ণতা, আত্মসংকোচ বা নিজেকে লুকিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করে। আবার হঠাৎ উজ্জ্বল রং পছন্দ করা হতে পারে মনোযোগ আকর্ষণের প্রচেষ্টা। পোশাকের ভাষা পড়তে শিখুন, রঙের বার্তা বুঝতে শিখুন। হয়তো তার পোশাকই আপনাকে বলবে তিনি ভেতরে কেমন আছেন। পয়েন্ট 25, কেউ আমাকে বোঝে না, এই অনুভূতি প্রকাশ করা। 25তম ইশারাটি সম্পর্কের সবচেয়ে গভীর ফাটলের চিহ্ন। তুমি আমাকে বুঝবে না, কেউ আমাকে বোঝে না, বলে কি লাভ, বুঝবে না তো। এই কথাগুলো যখন একজন নারীর মুখে বারবার আসে, তখন বুঝবেন সম্পর্কে একটা বিশাল ফাঁক তৈরি হয়ে গেছে। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল আইসোলেশন, আবেগের একাকিত্ব। শারীরিকভাবে তিনি হয়তো মানুষের মধ্যে আছেন, পরিবারে, সংসারে, সন্তানদের মধ্যে, কিন্তু মানসিকভাবে তিনি সম্পূর্ণ একা। এটি ঘটে যখন দীর্ঘদিন ধরে তার কথা, তার অনুভূতি, তার দৃষ্টিভঙ্গি উপেক্ষিত হয়। যখন তিনি কিছু বলেন আর উত্তর আসে, আবার শুরু করলে, এত ভাবো কেন, তোমার সমস্যা কি? বারবার এই ধরনের প্রতিক্রিয়া পেয়ে তিনি একসময় বলাই বন্ধ করে দেন। আর যখন বন্ধ করেন, তখনই আসে সেই ভয়ানক বাক্য, কেউ আমাকে বোঝে না। এই বাক্যটি শুনলে রাগ করবেন না, বরং ভাবুন, আমি কি সত্যিই তাকে বুঝি? আমি কি কখনো তার কথা মন দিয়ে শুনেছি? উত্তর যদি না হয়, তাহলে আজ থেকেই শুরু করুন। দেরি হয়ে গেলেও শুরু করুন। পয়েন্ট 26, নিজের ছবি বা পুরনো জিনিসপত্র দেখা। 26তম ইশারাটি সময়ের সঙ্গে সম্পর্কিত। একজন পরিণত বয়সের নারী যখন পুরনো অ্যালবাম বের করে ছবি দেখেন, পুরনো চিঠি পড়েন, বিয়ের শাড়ি বের করে ধরেন, পুরনো গয়না হাতে নিয়ে চুপ করে বসে থাকেন, তখন তিনি আসলে সময়ের সঙ্গে কথা বলছেন। তিনি ভাবছেন, কোথায় ছিলাম আর কোথায় এসেছি, সেই মেয়েটা কোথায় হারিয়ে গেছে, সেই স্বপ্নগুলো কোথায় ঘুমিয়ে আছে। এটা নস্টালজিয়ার চেয়েও গভীর, এটা একটা শোকের প্রক্রিয়া। নিজের যৌবনের শোক, নিজের স্বপ্নের শোক, নিজের সেই মানুষটির শোক যে একদিন ছিলেন, এখন আর নেই। যদি দেখেন তিনি পুরনো ছবি দেখে চুপ করে বসে আছেন, পাশে গিয়ে বসুন, ছবিগুলো একসঙ্গে দেখুন, হাসুন, গল্প করুন, তাকে মনে করিয়ে দিন, তুমি তখনও সুন্দর ছিলে, এখনও সুন্দর আছো। পয়েন্ট 27, একা একা কোথাও যেতে চাওয়া।
২৭তম ইশারাটি স্বাধীনতার চিৎকার। আমি একটু বাজারে যেতে চাই, আমি একটু বাইরে হাঁটতে চাই, আমি একটু মায়ের বাড়িতে যেতে চাই। এই কথাগুলো শুনলে অনেকেই ভাবেন, কেন, কি দরকার, এখানে কি থাকতে পারো না? কিন্তু আসল কথাটা হলো, তিনি নিজের জন্য একটু সময় চাইছেন। তিনি চাইছেন চার দেয়ালের বাইরে গিয়ে একটু শ্বাস নিতে। তিনি চাইছেন নিজেকে একটু খুঁজে পেতে, সেই নিজেকে যাকে সংসার, দায়িত্ব আর সামাজিক ভূমিকার আড়ালে হারিয়ে ফেলেছেন। মনোবিজ্ঞান বলে, প্রতিটি মানুষের, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাদের একটু নিজের জায়গা দরকার, একটু একান্ত সময় দরকার। এটাকে ইংরেজিতে বলে মি টাইম। এই চাওয়াটাকে সম্মান করুন, তাকে বাইরে যেতে দিন, তাকে তার মায়ের বাড়ি যেতে দিন, তাকে একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে দিন। এই স্বাধীনতাটুকু তার মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পয়েন্ট ২৮, আমি যদি না থাকি, এই ধরনের কথা বলা। ২৮তম ইশারাটি সবচেয়ে ভারী, সবচেয়ে আশঙ্কাজনক। আমি যদি না থাকি তোমরা কি করবে? আমার পরে তোমরা কে কার দেখাশোনা করবে? আমি চলে গেলে কেউ মনেও রাখবে না। এই কথাগুলো যখন একজন নারী বলেন, তখন অনেকেই বলেন, ওসব কি বলো, এসব বলতে নেই। কিন্তু কেউ জিজ্ঞেস করেন না, কেন এসব ভাবছ, কি হয়েছে? মনোবিজ্ঞান বলে, যখন একজন মানুষ নিজের অনুপস্থিতির কথা ভাবতে শুরু করেন, তখন তিনি আসলে বলছেন, আমার উপস্থিতি কেউ অনুভব করে না, আমি থাকলেও যেন নেই। তাহলে সত্যিই না থাকলে কি ফারাক পড়বে? এটা অত্যন্ত গুরুতর। এটা অবহেলা করার বিষয় নয়। এটা হতে পারে গভীর বিষণ্ণতার, অস্তিত্বের সংকটের, এমনকি আত্মক্ষতির ইঙ্গিত। যদি তিনি এই ধরনের কথা বলেন, তাকে আলিঙ্গন করুন। বলুন, তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ, তুমি আমাদের সবচেয়ে বড় সম্পদ, তোমাকে আমাদের দরকার, আজ, কাল, সব সময়। পয়েন্ট ২৯, ছোট ছোট উপহার বা সেবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ। ২৯তম এবং শেষ ইশারাটি সবচেয়ে মধুর, অথচ সবচেয়ে উপেক্ষিত। একজন নারী যখন আপনার পছন্দের তরকারি রান্না করেন, আপনার পছন্দ মতো চা বানিয়ে আনেন, আপনার জামার বোতাম সেলাই করে দেন, আপনি বাড়ি ফিরলে দরজা খুলে দাঁড়িয়ে থাকেন, আপনার বিছানা গুছিয়ে রাখেন, তখন কি আপনি বুঝতে পারেন এগুলো আসলে ভালোবাসার ভাষা? মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ ৫ ভাবে ভালোবাসা প্রকাশ করে: কথায়, সময় দিয়ে, উপহার দিয়ে, সেবা দিয়ে এবং স্পর্শে। অনেক নারী, বিশেষ করে পরিণত বয়সের নারীরা, কথায় ভালোবাসা প্রকাশ করতে পারেন না। তারা সেবা দিয়ে ভালোবাসেন, রান্না দিয়ে, যত্ন দিয়ে, ত্যাগ দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ভালোবাসার ভাষাটি বেশিরভাগ মানুষ চিনতেই পারেন না। তারা ভাবেন, এটা তো তার দায়িত্ব, এটা তো স্ত্রী মায়ের কাজ। না, এটা কাজ নয়, এটা ভালোবাসা। প্রতিটি রান্না, প্রতিটি সেবা, প্রতিটি যত্ন, এর পেছনে আছে ভালোবাসা। সেই ভালোবাসাটুকু চিনুন, সেই ভালোবাসাটুকু ফিরিয়ে দিন। একটা ছোট ধন্যবাদ, একটা ছোট খুব ভালো হয়েছে, একটা ছোট তোমার হাতের রান্না অসাধারণ, এই কথাগুলো তার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার। তো এই ছিল ২৯টি গোপন ইশারা, যা একজন পরিণত বয়সের নারী প্রতিদিন দেন, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই ধরতে পারি না, বুঝতে পারি না, এবং না বোঝার কারণে একটু একটু করে দূরত্ব তৈরি হয়, একটু একটু করে সম্পর্ক শীতল হয়, একটু একটু করে একজন মানুষ একা হয়ে যান ভরা সংসারের মধ্যেও। এই ভিডিওটি দেখার পর আপনাকে আমি একটাই অনুরোধ করব, আজ রাতে বাড়ি ফিরে আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার জীবনের সেই নারীটির পাশে বসুন, তার চোখের দিকে তাকান, তাকে জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো, সত্যি করে বলো। হয়তো তিনি প্রথমে বলবেন, আমি ঠিক আছি, কিন্তু আপনি জানেন এই কথাটার মানে কি। তাই আবার জিজ্ঞেস করুন, ধৈর্য ধরুন, তার কথা শুনুন, তার নীরবতা শুনুন, তার দীর্ঘশ্বাস শুনুন, তার ইশারা পড়ুন। কারণ প্রতিটি নারী একটি অব্যক্ত কবিতা। সেই কবিতাটি পড়তে পারলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পাঠক। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি একটু হলেও মনে দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার জীবনে এমন কোন ইশারা আপনি লক্ষ্য করেছেন। আপনার মায়ের, স্ত্রীর বা বোনের কোন আচরণ আপনাকে ভাবিয়েছে।
ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সঙ্গে যার পাশে একজন নারী আছেন যাকে বোঝার চেষ্টা করা উচিত। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, বেল আইকনটি চাপুন যাতে এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক জীবন ঘনিষ্ঠ ভিডিও যখনই আসবে আপনি সবার আগে দেখতে পাবেন। আমরা আবার দেখা হবে নতুন কোনো গভীর বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মানুষকে বুঝুন, ভালোবাসুন, কারণ ভালোবাসার চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে।